নীলগিরি পাহাড়ের পাদদেশে সেই গোধূলি বেলাটি ছিল অত্যন্ত রহস্যময়, যখন ঘন কুয়াশা পুরো উপত্যকাকে চাদরের মতো ঢেকে দিয়েছিল। পাহাড়ের খাঁজে অবস্থিত সেই জরাজীর্ণ চ্যারিটি হাসপাতালের ঘরগুলো শ্যাওলা ধরে স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল, এবং সেখানে কেবল যন্ত্রণার এক ভারী আবহ বিরাজ করছিল। বাইরে ঝোড়ো হাওয়া বইছিল, যেন অরণ্য কোনো অশুভ পরিণতির কথা জানান দিচ্ছিল। বাতাসের বেগ এতটাই প্রবল ছিল যে কাঠের জানলাগুলো বারবার সজোরে আছড়ে পড়ছিল। এই থমথমে ও ভীতিকর পরিস্থিতির মাঝে দুই নারী প্রাণের স্পন্দন রক্ষার লড়াইয়ে রত ছিল, যাদের গন্তব্য আজ রাতে আমূল বদলে যেতে চলেছিল। হাসপাতালের গেটে একটি বিলাসবহুল এসইউভি এসে দাঁড়াল, যেখান থেকে প্রতাপ সিং পদার্পণ করলেন। তার মুখমণ্ডলে আভিজাত্য আর উদ্বেগের এক অদ্ভুত ছাপ ছিল। তার কাছে আভিজাত্যের রক্তধারা বজায় রাখাই ছিল জীবনের মূল লক্ষ্য, এবং আজ তার স্ত্রী রঞ্জনা নিজের প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন। অন্যদিকে সোমনাথ নামক এক সামান্য কাঠুরে নিজের স্ত্রী সীতাকে নিয়ে ভিজে কাপড়ে সেখানে উপস্থিত হয়েছিল, যার সম্বল ছিল কেবল একজোড়া পরিশ্রমী হাত আর অগাধ বিশ্বাস। দুই পরিবার ভিন্ন মেরুর বাসিন্দা হলেও আজ নিয়তি তাদের জন্য একই সমান্তরাল রেখা টেনেছিল। নার্স রেবা প্রসূতিকক্ষে একাই কর্তব্যরত ছিলেন। তার অন্তরাত্মা অপরাধ বোধে দুলছিল, আর আঙুলগুলো বারবার কেঁপে উঠছিল। তার একমাত্র নাতনি হার্টের কঠিন অসুখে ভুগছিল, এবং অস্ত্রোপচারের জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। আজ রাতের মধ্যেই টাকার সংস্থান না হলে তার জীবনের আলো নিভে যেত। যখন সে প্রতাপ সিংয়ের স্ত্রীর গলায় হীরের নেকলেসটি ঝলমল করতে দেখল, তখন তার বিবেকের উপর প্রলোভনের এক বিষাক্ত মেঘ ঘনীভূত হল, যা তার সারা জীবনের সেবার ব্রতকে এক নিমেষে তছনছ করে দিল। হঠাৎ সেই নিস্তব্ধ প্রসূতি কক্ষে দুই নবজাতকের কান্নার সুর ধ্বনিত হল, যা পাহাড়ের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে দিল। রঞ্জনা এক শান্ত ও রোগাটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। অন্যদিকে সীতার কোল আলো করে এসেছিল এক সুস্থ ও বলিষ্ঠ পুত্র সন্তান। রেবা চারদিকে তাকালেন। সেখানে এমন কেউ তৃতীয় ব্যক্তি ছিল না যে তার এই হীন কাজ রুখতে পারত। মেঘের গর্জন হল, এবং সেই মুহূর্তে রেবার মস্তিষ্কে এক নিষ্ঠুর পরিকল্পনা উকি দিল, যা তাকে চিরদিনের জন্য বিবেকের দংশনে বিদ্ধ করে দিল। সে আড়ষ্ট হাতে দুই শিশুর পরিচয়পত্র অদল বদল করে দিল। রেবার বুক ভয়ে ধড়ফড় করছিল। তার মনে হচ্ছিল দেয়ালের ছায়াগুলো যেন তার এই পাপের সাক্ষী হয়ে তাকে উপহাস করছে। সে কাঠুরের বলিষ্ঠ শিশুটিকে দামি কম্বলে মুড়িয়ে দিল, এবং প্রতাপ সিংয়ের দুর্বল শিশুটিকে সেই পুরনো জীর্ণ সুতির কাপড়ে শুইয়ে দিল। এটি কেবল পরিচয়ের পরিবর্তন ছিল না, বরং দুই জীবনের মানচিত্র নতুন করে এঁকে দেওয়া হয়েছিল, যা এক অসহায় নার্স নিজের অভাব মেটাতে চূড়ান্ত করে দিয়েছিল। সে ভাবল, এই বলবান শিশুই প্রতাপ সিংয়ের সাম্রাজ্য শাসন করবে, এবং বিনিময়ে পাওয়া অর্থ তার নাতনির প্রাণ রক্ষা করবে। যখন রেবা বাইরে এলেন, তিনি প্রতাপ সিংকে জানালেন যে তার উত্তরাধিকারী অত্যন্ত তেজি ও বীরের মতো জন্মেছে। প্রতাপ সিংয়ের চোখে বিজয়ের হাসি দেখা দিল, এবং তিনি খুশিতে রেবাকে এক থলি মোহর সদৃশ নগদ অর্থ উপহার দিলেন। অন্যদিকে সোমনাথকে যখন বলা হলো যে তার ছেলে কিছুটা কমজোরি, তখন সে একে নিয়তির লিখন বলে মাথা পেতে নিল। সোমনাথের দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল, তবে তা হতাশার নয়, বরং পিতৃত্বের পূর্ণতার জল ছিল। অথচ প্রতাপ সিংয়ের কাছে সে ছিল কেবল তার ক্ষমতার ধারক। রঞ্জনা যখন সেই তেজি শিশুটিকে কাছে টেনে নিলেন, তার মনে এক অজানা দূরত্ব অনুভব হল, যা তিনি মাতৃত্বের প্রথম ধকল নেবে ভুলে গেলেন। তার নারী সেই শিশুকে আপন করে নিল, যাকে তিনি নিজের রক্ত বলে জানতেন। অন্যদিকে সীতা নিজের রুগ্ন সন্তানকে আগলে ধরে তাকে প্রকৃতির শ্রেষ্ঠ উপহার বলে গণ্য করল, এবং তাকে পৃথিবীর সব প্রতিকূলতা থেকে বাঁচানোর সংকল্প নিল। রেবা দূর থেকে এই দৃশ্য অবলোকন করছিলেন, এবং নিজের এই জয়ে তার যেমন স্বস্তি হচ্ছিল, তেমনি এক কাল্পনিক চাবুক তাকে প্রতিনিয়ত আঘাত করছিল। কিছু সময় পর ঝড় থেমে গেল,
কিন্তু যে ঘূর্ণাবর্ত সেই দুই নিষ্পাপের জীবনে প্রবেশ করেছিল তার সহজে থামার ছিল না। প্রতাপ সিং নিজের সন্তানকে নিয়ে তার বিশাল দুর্গের দিকে পা বাড়ালেন, যেখানে উৎসবের ঘনঘটা শুরু হয়েছিল। সোমনাথ নিজের পরিবারকে নিয়ে তার ছোট্ট কুঁড়ে ঘরের দিকে ফিরে চলল, যেখানে কেবল সততার প্রদীপ জ্বলছিল। রেবা নিজের আঁচলে সেই টাকার বান্ডিল শক্ত করে চেপে ধরলেন, এই আশঙ্কায় যে তার দু চোখে হয়তো আর কোনোদিন শান্তি ফিরবে না। দিন গড়িয়ে বছর পেরোতে লাগল এবং দুই শিশু সম্পূর্ণ ভিন্ন পরিমণ্ডলে বেড়ে উঠতে লাগল, কিন্তু প্রকৃতি নিজের সমীকরণ মেলাচ্ছিল। প্রতাপ সিংয়ের প্রাসাদে পালিত ছেলে, যার নাম বীর রাখা হয়েছিল, সে দৈহিকভাবে শক্তিশালী হলেও তার মন ছিল সন্ন্যাসীর মতো কোমল। অন্যদিকে সোমনাথের ছেলে সৌর্য দুর্বল শরীরে বেড়ে উঠলেও তার বুদ্ধিবৃত্তি ছিল অত্যন্ত তীক্ষ্ণ ও রাজকীয়। গ্রামের প্রবীণরা প্রায়ই বলাবলি করত যে শৌর্যের প্রজ্ঞা আর ব্যক্তিত্ব কোনো এক মহান রাজার প্রতিচ্ছবি, অথচ বীর ছিল অত্যন্ত সংবেদনশীল আর প্রচার বিমুখ। রেবা প্রায়ই আড়াল থেকে সে কিশোরদের গতিবিধি লক্ষ্য করতেন। তার বুকের ভেতরকার পাথরটা দিন দিন ভারী হচ্ছিল। যখনই সে সৌর্যকে অভাবীর মাঝে বই পড়তে দেখত, তার হৃৎপিণ্ড শুকিয়ে আসত, কারণ সে জানত ওই ছেলেটির অধিকার ছিল ঐশ্বর্যের মাঝ প্রাসাদে। অন্যদিকে বীরকে ক্ষমতার চেয়ারে বসে থাকতে দেখে তার মনে হতো সে এক মরীচিকার সেবা করছে। তার কৃতকর্মের বিষ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এবং সে উপলব্ধি করছিল যে প্রকৃতির বিচার থেকে পালানো অসম্ভব। পাহাড়ের গায়ে কাঠ কাটার শব্দের মাঝে সৌর্য বড় হতে লাগল। তার কুঠার চালানোর মধ্যে এমন এক ছন্দ ছিল যেন কোনো নিপুণ কারিগর পাথর খোদাই করছে। সোমনাথ বিস্মিত হতো যে এক সাধারণ কাঠুরের ঘরে এমন সহজাত আভিজাত্য এলো কোথা থেকে। সৌর্যের প্রাচীন পাণ্ডুলিপি আর দর্শনের প্রতি অগাধ পাণ্ডিত্য জন্মেছিল। সে প্রায়ই পাহাড়ের চূড়ায় বসে আকাশের নক্ষত্র পর্যবেক্ষণ করত। তার চোখের দীপ্তি আর বাচনভঙ্গির গাম্ভীর্য সবাইকে সম্মোহিত করত, যেন মহাকাল তার হৃদয়ে কোনো গভীর সত্যকে আগলে রেখেছিল। রাজপ্রাসাদে বীরের দিনগুলো ঐশ্বর্যে মোড়া থাকলেও তার রাজনীতি আর ক্ষমতার লড়াইয়ে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সে প্রায়ই নিভৃতে ছবি আঁকত এবং প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করে দিত, যা প্রতাপ সিং ঘৃণা করতেন। প্রতাপ চাইতেন তার ছেলে তার মতো কঠোর আর প্রতাপশালী হোক, কিন্তু বীরের ঝোঁক ছিল সৃষ্টির রহস্য আর করুণার দিকে। পিতা ও পুত্রের এই মানসিক বৈপরীত্য এক বিশাল মরুভূমি তৈরি করেছিল, যা কোনোভাবেই অতিক্রম করা যাচ্ছিল না। রঞ্জনা প্রায় বীরের দিকে তাকিয়ে বিমর্ষ হয়ে পড়তেন, কারণ বীরের চরিত্রে তার বংশের কোনো দৃঢ়তাই ছিল না। যদিও তিনি কখনোই সন্দেহের প্রকাশ ঘটাননি, কিন্তু এক জননীর অন্তর সবকিছু নিঃশব্দে অনুভব করতে পারে। তার মনে হতো হয়তো এটি তার কোনো কর্মের ফল, তাই তিনি বীরকে আরও বেশি আগলে রাখলেন। অন্যদিকে সীতা শৌর্যের বিকাশে নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়েছিলেন। তিনি শৌর্যকে অভাবের মাঝেও মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিলেন। পার্থক্যের ভারে রেবার শরীর ভেঙে পড়ল এবং অন্ধকার রাতে তিনি অতীতে ঘটে যাওয়া সেই দৃশ্যগুলো চাক্ষুষ করতে শুরু করলেন। তিনি প্রায়ই বিকারগ্রস্তের মতো বিড়বিড় করতেন যে তিনি অপরাধী। তার পরিজনেরা একে মতিভ্রম ভাবলেও রেবা জানতেন অন্তিম সময় সন্নিকটে এবং তাকে এই পাপের গোঝা নামিয়ে রেখে যেতে হবে। তিনি নিজের জবানবন্দি এক গোপন পত্রে লিখে রাখলেন, যাতে দুনিয়ার সামনে সত্যের মুখচ্ছবি প্রকাশ পায়। ভাগ্য তার তাস খেলে দিয়েছিল। ঝর্নার ধারার মতো সময় বয়ে চলল এবং সেই দুই যুবক এখন জীবনের চরম সন্ধিক্ষণে। বীরকে উচ্চশিক্ষার জন্য অন্য দেশে পাঠানোর আয়োজন চলছিল, অন্যদিকে সৌর্য নিজের ভাগ্য পরিবর্তনের জন্য শহরের সেরা বিশ্ববিদ্যালয়ে পা রাখার প্রস্তুতি নিচ্ছিল। দুজনে একই আকাশের নিচে থেকেও পরস্পরের অস্তিত্ব সম্পর্কে অজ্ঞ ছিল, কিন্তু পাহাড়ের প্রতিধ্বনি জানত যে শীঘ্রই তাদের নিয়তি এক বিন্দুতে মিলিত হতে চলেছে। সেই রাতের গোপন কথাকে আর বেশিদিন ধামাচাপা দেওয়া সম্ভব ছিল না, কারণ কর্মফল পূর্ণ হওয়ার ক্ষণ ঘনিয়ে এসেছিল। সোমনাথের জীর্ণ কুটিরে দারিদ্র্য থাকলেও এমন এক তৃপ্তি ছিল যা প্রতাপ সিংয়ের সোনার মুকুটের নিচেও অনুপস্থিত ছিল। শৌর্য পূর্ণ বৃত্তি পেয়েছিল এবং এখন সে সেই একই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চলেছিল যেখানে বীর পড়াশুনো করত।
এটি কেবল কোনো সমাপতন ছিল না, বরং ভাগ্যের সেই জটিল বুনন ছিল যেখান থেকে ছিন্ন হওয়া পরিচয়গুলো আবার এক হতে শুরু করেছিল। দুজনের মুখোমুখি হওয়া এখন সময়ের অপেক্ষা, এবং সেই সংঘর্ষ পুরো অঞ্চলের ভাগ্যরেখা বদলে দিতে প্রস্তুত ছিল। শহরের সেই নামী টেকনিক্যাল ইউনিভার্সিটি ছিল সেই প্রাঙ্গণ যেখানে দুই ভিন্ন মেরুর এই যুবকেরা প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছিল। সূর্য সেখানে স্থান করে নিয়েছিল নিজের মেধার অবিশ্বাস্য জোরে। অন্যদিকে বীর সেখানে প্রবেশ করেছিল তার বাবার রাজনৈতিক প্রতিপত্তি আর বিপুল অনুদানের শক্তিতে। ক্যাম্পাসের প্রথম দিন বীর তার দামি স্পোর্টস বাইক থেকে নামল, কিন্তু তার দেহভঙ্গিতে কোনো বীরত্বের ছাপ ছিল না, বরং মনে হচ্ছিল সে যেন এক অদৃশ্য খাঁচার বন্দী। উল্টো দিকে সূর্য এক সাধারণ লোকাল বাসে করে এলো, কিন্তু তার ললাটে আত্মবিশ্বাসের এমন এক দীপ্তি ছিল যা কোনো রাজকীয় মুকুটেও মেলাভার। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বীর প্রায়ই সেই তাকগুলোর সামনে সময় কাটাত যেখানে বিমূর্ত চিত্রকলা আর প্রকৃতির ওপর লেখা বইগুলো সাজানো থাকত। তার যন্ত্রকৌশল বা জটিল গণিতে বিন্দুমাত্র আকর্ষণ ছিল না, যা তার বাবা তার জন্য বাধ্যতামূলকভাবে নির্ধারণ করেছিলেন। একদিন যখন সে আপন মনে এক অরণ্যের স্কেচ আঁকছিল, তখন তার দৃষ্টি পাশের টেবিলে বসা এক যুবকের উপর স্থির হল। সে ছিল সূর্য, যে সমাজবিজ্ঞানের এক দুরূহ গ্রন্থ এমন নিবিষ্ট মনে পড়ছিল যেন প্রতিটি শব্দ তার রক্তে মিশে যাচ্ছে। বীর অনুভব করল যে ওই সাধারণ পোশাকের যুবক সূর্যের মাঝে এমন এক গরিমা আছে যা অর্থ দিয়ে তৈরি করা অসম্ভব। সূর্যের আঙুলগুলো ছিল রুক্ষ পরিশ্রমে জীর্ণ, কিন্তু বইয়ের পাতা ওল্টানোর সময় তাতে এক সহজাত রাজকীয় ভঙ্গি ফুটে উঠছিল। বীরের কাছে নিজের নামী ব্র্যান্ডের পোশাক ওই যুবকের অনাড়ম্বর ব্যক্তিত্বের সামনে ম্লান মনে হতে লাগল। তাদের দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্য মিলিত হল, আর সেই ক্ষণস্থায়ী চোখে চোখে কথা বলায় যেন কোনো বিস্তৃত জন্মান্তরের টান আবার প্রাণ ফিরে পেল। সেই অরণ্যের প্রাসাদে প্রতাপ সিংয়ের প্রতাপ এমন ছিল যে সেখানে কেউ তার কথার অবাধ্য হওয়ার কল্পনাও করতে পারত না। তিনি খবর পেলেন যে বীর বিশ্ববিদ্যালয়ে তার নির্ধারিত পাঠ্য বইয়ের বদলে পরিবেশবাদী আর সাধারণ শিল্পীদের সাথে বেশি মেলামেশা করছে, যা তার আভিজাত্যে আঘাত করল। তিনি বীরকে ডেকে চরম শাসনি দিলেন যে যদি সে তার এই খেয়ালিপনা বন্ধ না করে তবে তার সমস্ত বিলাসিতা কেড়ে নেওয়া হবে। বীর নিঃশব্দে মাথা নিচু করে রইল, কারণ প্রতিবাদ করার মতো তেজ তার কণ্ঠে ছিল না, কেবল তার হৃদয়ে এক অব্যক্ত হাহাকার ছিল। অন্যদিকে সূর্যের কুটিরে ছিল উৎসবের মেজাজ, কারণ সে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। সোমনাথ নিজের তিল তিল করে জমানো অর্থ দিয়ে সূর্যের জন্য এক নতুন পায়জামা পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলেন, যা গায়ে জড়ানোর পর সূর্যকে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছিল না। যখন সে ওই বেশে নীলগিরির স্থানীয় মন্দিরে সন্ধ্যার প্রদীপ উৎসর্গ করতে গেল, তখন উপস্থিত জনতা তাকে সশ্রদ্ধ নয়নে দেখতে লাগল। তার শারীরিক উচ্চতা আর কথা বলার দৃপ্ত ভঙ্গি তাকে অজান্তেই জনসমক্ষে এক অবিসংবাদিত নেতার রূপ দিচ্ছিল। নার্স রেবা এখন শয্যাশায়ী, এবং তার জীবনী শক্তি ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। সে প্রায়ই সেই পুরনো হাসপাতালের নিভৃত কক্ষের আর্তনাদ শুনতে পেত, যেখানে সে দুই শিশুর জীবনরেখা বদলে দিয়েছিল। সে প্রতিনিয়ত এক গোপন ডায়েরিতে সেই রাতের সব সত্য লিখে রাখছিল, যেখানে সে ওই দুই ছেলের পরিচয় আর তাদের প্রকৃত বংশপরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছিল। তার চরম শঙ্কা ছিল যে যদি সে এই রহস্য বুকে নিয়েই শেষ বিদায় নেয়, তবে ওই অন্যায় কোনোদিন মোচন হবে না, কারণ তার অপরাধবোধ তাকে প্রতি মুহূর্তে দহন করছিল, এবং তার আত্মা মুক্তির জন্য ছটফট করছিল। নার্স রেবা লোকমুখে শুনেছিলেন যে প্রতাপ সিংহের ছেলে বীর অত্যন্ত শান্ত আর মৃদু স্বভাবের। অন্যদিকে সেই কাঠুরের ছেলে সূর্য সমগ্র অঞ্চলের সবচেয়ে প্রতিভাবান ছাত্রে পরিণত হয়েছে। এটি শুনে তার মনে এক গভীর প্রশান্তি আসত, যে অন্তত প্রতাপ সিংহের প্রকৃত রক্ত নিজের প্রতিভার স্বাক্ষর রাখছে। কিন্তু পরক্ষণেই তার বীরের কথা ভেবে বুক ফেটে যেত,
যাকে সে এমন এক পাষাণ হৃদয়ের মানুষের হাতে তুলে দিয়েছিল যে কেবল শাসন বোঝে। তার মনে হতে শুরু করেছিল যে সে কেবল পরিচয় অদলবদল করেনি, বরং তাদের পুরো অস্তিত্বের সাথে এক প্রকাণ্ড প্রতারণা করেছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে বীর নিজের সব ভয় কাটিয়ে অংশগ্রহণ করল। সে তার তুলি আর রং নিয়ে মঞ্চে এল, আর ক্যানভাসে প্রথম আঁচড় কাটতেই সেখানে এক গভীর নিস্তব্ধতা নেমে এল। তার ছবিতে ফুটে ওঠা পাহাড়ের বিষণ্ণতা যেন স্বয়ং প্রকৃতির হৃদয়ের আর্তনাদ ছিল, যাতে তার অবদ্যমিত শৈশব আর না বলা বেদনাগুলো মিশেছিল। অন্যদিকে দর্শকদের মাঝে থাকা শৌর্য ওই ছবির গভীরে পুরোপুরি হারিয়ে গিয়েছিল। তার মনে হল এই ছবির প্রতিটি রং যেন তার নিজের সত্তার গহন থেকে উঠে আসছে। যখন বীর মঞ্চ থেকে নামল, তখন শৌর্য এগিয়ে গিয়ে পরম মমতায় তার হাত ধরল এবং তার সৃষ্টির প্রশংসা করল। সেটিই প্রথমবার ছিল যখন তারা একে অন্যকে স্পর্শ করেছিল, আর যেন এক অলৌকিক স্পন্দন দুই শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হল। বীর শৌর্যের চোখে যে গভীর শ্রদ্ধাবোধ আর সহমর্মিতা দেখল, তা সে নিজের প্রাসাদের কারও মাঝে কোনোদিন খুঁজে পায়নি। তাদের দুজনের মাঝে এক নিঃশব্দ মৈত্রীর সোপান সেই মুহূর্তেই নির্মিত হল, যা আগত মহাপ্রলয়ের মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছিল। প্রতাপ সিং যখন জানতে পারলেন যে বীর মঞ্চে ছবি এঁকেছে এবং সে এক অতি সাধারণ ঘরের ছেলের সাথে সখ্যতা গড়ছে, তখন তার দম্ভে আগুন লেগে গেল। তিনি বীরকে প্রাসাদের এক কুঠুরিতে অন্তরীণ করে দিলেন এবং তার পড়াশোনা বন্ধ করার হুমকি দিলেন। বীরের মা রঞ্জনা অনেক অশ্রুপাত করলেন, কিন্তু প্রতাপ সিংয়ের মন বিচলিত হল না। বীর অনুভব করল যে ওই প্রাসাদে তার কোনো নিজস্ব পরিচয় নেই, সে কেবল এক পূর্ব নির্ধারিত ছাঁচে গড়া পুতুল মাত্র। শৌর্য যখন দেখল যে বীর অনেক দিন ক্যাম্পাসে আসছে না, তখন তার মন ব্যাকুল হয়ে উঠল। সে জানতে পারল যে বীরকে তার বাবা জোর করে বন্দী করে রেখেছেন, এবং এটি শুনে শৌর্যের ধমনীতে বয়ে চলা তেজি রক্ত টগবগিয়ে উঠল। সে সংকল্প করল যে সে নিজের বন্ধুকে এই মানসিক দাসত্ব থেকে উদ্ধার করবে, চাই এর জন্য তাকে প্রতাপ সিংহের মতো পরাক্রমশালী ব্যক্তিত্বের সাথে দ্বন্দ্বে জড়াতে হোক না কেন। সে নিজের এই অদম্য সাহসের উৎস খুঁজে পাচ্ছিল না, কিন্তু তার ভেতরকার এক সুপ্ত নেতৃত্বের বারুদ জ্বলে উঠছিল। সোমনাথ শৌর্যকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে বিত্তবানদের বিষয়ে হস্তক্ষেপ করা নির্বুদ্ধিতা, বিশেষ করে তাদের সাথে যাদের হাতে আইন আর ক্ষমতা দুইই আছে। কিন্তু শৌর্য দৃঢ় কণ্ঠে বলল যে শোষণের বিরুদ্ধে মৌন থাকাও এক প্রকার পাপ, এবং সে নিজের সতীর্থকে এমন অবস্থায় ফেলে দিতে পারে না। সীতা শৌর্যের চোখে সেই অগ্নিশিখা দেখলেন, যা সে কেবল ক্ষমতাধরদের চাহনিতে দেখে এসেছেন, এবং তার অন্তরে এক নামহীন আশঙ্কা ঘর বাঁধল। তার মনে হল তার পালিত সন্তান এমন কোনো দহনকালের দিকে ধাবিত হচ্ছে যা স্থিতাবস্থা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। বীর আর শৌর্যের এই আত্মিক সংযোগ আর প্রতাপ সিংয়ের ক্রমবর্ধমান অহমিকা পাহাড়ের গায়ে ঘনিয়ে আসা কাল বৈশাখীর মেঘের মতো থমথমে ছিল। বিধাতা ধীরে ধীরে সেই সমস্ত কুশীলবদের এক সুতোয় গাঁথছিলেন, যেখান থেকে চরম সত্যের প্রকাশ হতে চলেছিল। সেই প্রহর আর বেশি দূরে ছিল না, যখন ২০ বছর আগের সেই গোপন রহস্য উন্মোচিত হতে চলেছিল এবং রেবার ওই ডায়েরি কারো হস্তগত হতে চলেছিল। কর্মফলের চাকা এখন পূর্ণ বেগে আবর্তিত হচ্ছিল, যার গ্রাস থেকে কারো নিস্তার পাওয়ার অবকাশ ছিল না। প্রাসাদের আকাশচুম্বী প্রাচীর আর জীর্ণ কুটিরের দূরত্ব এখন ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছিল, কারণ রক্তের টান কোনো সীমানা মানে না। বীরের ভেতরের সৃজনশীলতা আর শৌর্যের ভেতরের বীরত্ব একে অপরের পরিপূরক হয়ে উঠছিল। তারা দুজনেই এই গভীর রহস্যের বিন্দুমাত্র আভাস পায়নি যে তারা যে পরিচয়ের জন্য সংগ্রাম করছে তা আদতে তাদের স্বকীয় পরিচয়েই নয়। সত্যের এক স্ফুলিঙ্গ এখন সমগ্র জনপদে আলোড়ন সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল, যার সূচনা একটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে হতে চলেছিল।
নীলগিরির পবিত্র উপত্যকায় আজ এক বিশেষ উৎসবের বর্ণিন ঠটা ছড়িয়ে পড়েছিল, যেখানে লক্ষ লক্ষ প্রদীপের আভা পাহাড়ের বাঁকগুলোকে মায়াবী করে তুলেছিল। চারদিকে বাদ্যযন্ত্র আর স্তবগানে বাতাস মুখরিত হচ্ছিল, যা প্রতিটি মানুষের মনে এক পবিত্র অনুভূতি জাগিয়ে তুলছিল। এই ভিড়ের মাঝে বীর নিভৃতে তার প্রাসাদের কড়া শাসন ছিন্ন করে পালিয়ে এসেছিল, যাতে সে নিজের মনকে কিছুটা হালকা করতে পারে। সে তার রং আর তুলিটি নিজের জামার ভিতরে সন্তর্পণে লুকিয়ে সেই স্বর্গীয় দৃশ্য দেখছিল। ওদিকে সূর্য তার প্রবীণ বাবা মায়ের সাথে উৎসবে এসেছিল, যাতে সে এই মাহেন্দ্রকোণে আশীর্বাদ লাভ করতে পারে এবং নিজের অভাবী জীবনের ক্লান্তি কিছুক্ষণের জন্য বিস্মৃত হতে পারে। সূর্যের অবয়বে সেই চিরচেনা গাম্ভীর্য আর নয়নে প্রজ্ঞার জ্যোতি ছিল, যা তাকে অগুণন্তি মানুষের মাঝেও অনন্য আর প্রতাপশালী করে তুলছিল। তখনই তার দৃষ্টি বীরের ওপর স্থির হল, যে এক কোণে একাকী দাঁড়িয়ে জ্বলন্ত দীপশিখাগুলোকে অত্যন্ত কাতর নয়নে পর্যবেক্ষণ করছিল। সূর্য অনুভব করল যে ওই বৈভবশালী যুবকের কাছে জাগতিক সব কিছু থাকলেও হৃদয়ের খুব গহীনে এক বিশাল শূন্যতা বিরাজ করছে। সূর্য অতি সাবধানে বীরের নিকটবর্তী হয়ে তাকে সম্বোধন করল, যা শুনে বীর চমকে উঠল, কিন্তু পরক্ষণেই এক প্রশান্তির হাসি তার অধরে ফুটে উঠল। দুজনে ঝর্ণার পাশে বসে দীর্ঘক্ষণ আলাপ করল। সেখানে তারা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা, নিজেদের জীবনের পিঞ্জর আর সমাজের সেই দুর্ভেদ্য প্রাচীরগুলো নিয়ে আলোচনা করল, যা তাদের আলাদা করে রেখেছিল। বীর প্রথমবার উপলব্ধি করল যে কেউ তাকে কোনো প্রতিদান ছাড়াই প্রাণের তাগিদে বুঝতে পারছে। অন্যদিকে সূর্য বীরের মাঝে এক অদ্ভুত আত্মীয়তার টান খুঁজে পেল। তাদের দুজনের মধ্যকার সেই অলিখিত বন্ধন সেই মুহূর্তেই এক নতুন উচ্চতায় পৌঁছল। কথোপকথনের সেই মুহূর্তটিতে বীর নিজের ব্যাগ থেকে রঙের তুলি আরেকটি ছোট ক্যানভাস বের করল এবং পাহাড়ের চূড়ায় বসে এমন এক জীবন্ত ছবি আঁকল যে উপস্থিত পর্যটকরা বিস্ময়ে থমকে গেল। মনে হচ্ছিল যেন স্বয়ং বিধাতা নিজের হাতে অরণ্যের রূপ ক্যানভাসে ফুটিয়ে তুলছেন। সূর্য দু চোখ ভরে সেই সৃষ্টি দেখছিল এবং গভীর এক প্রশান্তি অনুভব করছিল। তার মনে হল বীরের তুলি প্রতিটি টান তার চেনা কোনো শৈশবের স্মৃতির মতো, যেন বহু বছর আগে হারানো কোনো আপন সুর সে ফিরে পেয়েছে। শিল্পের সেই জাদুকরী ছোঁয়া তাদের দুজনের আত্মাকে এমন এক সুতোয় বেঁধে দিচ্ছিল, যা আভিজাত্য আর দারিদ্র্যের কৃত্রিম দেয়ালকে তুচ্ছ করে দিয়েছিল। পাহাড়ি হাওয়ায় মিশে যাওয়া সেই রঙের ঘ্রাণ প্রকৃতির পবিত্রতাকে আরও রহস্যময় করে তুলছিল। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের বাঁক থেকে এক বিকট শব্দ এবং আর্তনাদ ভেসে এলো, যা উপত্যকার নিস্তব্ধতাকে চুরমার করে দিল। একটি নিয়ন্ত্রণহীন লরি সরাসরি একটি পর্যটক দলের ওপর উঠে গিয়েছিল এবং সেখানে এক বীভৎস বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বীর আর সূর্য কালক্ষেপণ না করে সেদিকে ছুটে গেল, যাতে বিপন্ন মানুষদের উদ্ধার করতে পারে। কিন্তু দুর্ঘটনাস্থলে পৌঁছে বীরের সংজ্ঞাহীন হওয়ার দশা হল। লরির আঘাতে পিষ্ট হওয়া ব্যক্তিটি অন্য কেউ নন, স্বয়ং প্রতাপ সিং ছিলেন, যিনি রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়েছিলেন। বীর তার বাবার এই করুণ অবস্থা দেখে পাথরের মতো স্থবির হয়ে গেল। তার সারা শরীর হিম হয়ে এলো। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্রেফ তাকিয়ে রইল। সূর্য পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে তৎক্ষণাৎ নিজের পরিহিত পাঞ্জাবি ছিঁড়ে প্রতাপ সিংয়ের ক্ষতস্থানগুলো শক্ত করে বেঁধে দিল, যাতে রক্তপাত বন্ধ হয়। সে বীরকে সজোরে নাড়া দিয়ে বলল যে এখন ভেঙে পড়ার সময় নয়, বরং অসীম সাহসের সাথে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সূর্যের অকুতভয় মানসিকতা আর উপস্থিত বুদ্ধি সেই সংকটময় মুহূর্তে প্রতাপ সিংয়ের জীবন প্রদীপ নিভে যাওয়া থেকে রক্ষা করেছিল, যা উপস্থিত সকলের চোখে এক বিস্ময় ছিল। পাহাড়িদের সহায়তায় প্রতাপ সিংকে সেই অরণ্যের ধারের পুরনো চ্যারিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, যেখানে ২০ বছর আগে এক গোপন অধ্যায় রচিত হয়েছিল। হাসপাতালের সেই স্যাঁতস্যাঁতে অলিন্দগুলো আজ আবার এক চরম অনিশ্চয়তার সাক্ষী হচ্ছিল, যেখানে চিকিৎসকরা জীবন বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বীরের মা রঞ্জনা এবং সূর্যের বাবা মা সোমনাথ ও সীতাকেও খবর দেওয়া হল এবং তারাও দিশেহারা হয়ে হাসপাতালে ভিড় করলেন।
বীর করিডরে বসে দুহাতে মুখ ঢেকে পরমেশ্বরের কাছে তার বাবার আরোগ্য কামনা করছিল। চিকিৎসক কক্ষ থেকে বেরিয়ে জানালেন যে প্রতাপ সিংয়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে অবিলম্বে রক্ত দেওয়া প্রয়োজন, কিন্তু তার ব্লাড গ্রুপ ছিল অত্যন্ত দুর্লভ AB নেগেটিভ, যা সেই ছোট হাসপাতালের ভাড়ারে ছিল না। বীর তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে জানাল যে সে তার বাবাকে রক্ত দেবে, কারণ সে তার একমাত্র সন্তান। চিকিৎসকরা দ্রুত বীরের রক্ত পরীক্ষা করলেন, কিন্তু পরীক্ষার ফলাফল সবাইকে বজ্রাহত করল। রিপোর্ট অনুযায়ী বীরের ব্লাড গ্রুপ ছিল O পজিটিভ, যা প্রতাপ সিংয়ের গ্রুপের সাথে কোনোভাবেই মিল ছিল না। চিকিৎসক বিস্মিত হয়ে বললেন যে চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এটি অসম্ভব যে একজন AB নেগেটিভ পিতার সন্তানের গ্রুপ সম্পূর্ণ ভিন্ন হবে, বিশেষ করে যখন মাতার গ্রুপের সাথেও এর কোনো সঙ্গতি নেই। রঞ্জনার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং হাসপাতালের সেই নিস্তব্ধ করিডোরে এক হাড় হিমকর নীরবতা নেমে এল। বীর নিজেকে এক অতল গহ্বরে হারিয়ে যেতে অনুভব করছিল। তখনই সূর্য, যে এতক্ষণ আড়ালে ছিল, ধীর পায়ে এগিয়ে এসে খুব বিনম্রভাবে জানাল যে সে রক্ত দিতে প্রস্তুত, কারণ তার গ্রুপ কাকতালীয়ভাবে AB নেগেটিভ। চিকিৎসকরা সূর্যকে পরীক্ষা করতেই দেখা গেল তার রক্ত কেবল প্রতাপ সিংয়ের সাথে মিললই নয়, বরং তার ডিএনএর গঠনেও এক অদ্ভুত জন্মগত সাদৃশ্য ধরা পড়ল। কোনো দ্বিধা না করে সূর্যকে ভিতরে নিয়ে যাওয়া হল এবং তার রক্ত প্রতাপ সিংয়ের দেহে সঞ্চারিত হতেই বৃদ্ধের হৃৎস্পন্দন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল। রঞ্জনা যখন সূর্যকে রক্ত দিতে দেখলেন, তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরতে লাগল। তিনি সূর্যের মুখবয়বের মাঝে এমন কিছু গভীর সত্যের সন্ধান পেলেন যা তিনি এতদিন অবচেতনে এড়িয়ে যাচ্ছিলেন। সূর্যের চিবুক, তার ফটায় ফুটে ওঠার রেখা আর এমনকি তার কথা বলার তৃপ্ত ভঙ্গি হুবহু প্রতাপ সিংয়ের যৌবনের প্রতিচ্ছবি ছিল। রঞ্জনার মনে পড়ে গেল 20 বছর আগের সেই ঝোড়ো রাতের কথা, যখন রেবা সন্তানদের তার হাতে সঁপে দিয়েছিলেন। তার দীর্ঘদিনের লালিত সন্দেহগুলো এখন এক সুনিশ্চিত প্রমাণের রূপ নিল, যা তার সাজানো পৃথিবীকে ওলটপালট করে দিল। সোমনাথ আর সীতাও সেখানে বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলেন। তারা তাদের ছেলের এই পরোপকারিতায় গর্বিত হলেও প্রতাপ সিংয়ের পরিবারের প্রতিক্রিয়া দেখে কুঁকড়ে যাচ্ছিলেন। তারা বুঝতে পারছিলেন না যে এক সামান্য কাঠুরের ছেলে ওই প্রবল প্রতাপশালী জমিদারের প্রাণদাতা কিভাবে হয়ে উঠল। সীতা লক্ষ্য করলেন যে রঞ্জনার দৃষ্টি সূর্যের ওপর এক অপার্থিব মায়ায় আটকে আছে, যার মধ্যে বাৎসল্য আর অনুতাপের এক অব্যক্ত লড়াই চলছিল। পার্ট 3। হাসপাতালের সেই পুরনো ইটের খাঁজে লুকিয়ে থাকা সত্য এখন পৃথিবীর আলোয় আসার জন্যে উদ্গ্রীব ছিল। এক কোণে অসুস্থ নার্স রেবা, যিনি এখন শেষ শয্যায় শায়িত ছিলেন, তিনি এক পরিচারিকার সাহায্যে সব ঘটনা প্রত্যক্ষ করছিলেন। তার মনে হল নিয়তি তাকে এই অন্তিম মুহূর্তে এখানে এনেছে, যাতে তিনি তার আজীবনের পাপের ভার নামিয়ে রাখতে পারেন। যখন তিনি দেখলেন যে সূর্যের রক্ত প্রতাপ সিংয়ের ধমনীতে প্রবাহিত হচ্ছে, তখন তার দু চোখ বেয়ে অনুশোচনার প্লাবন এল। তিনি উপলব্ধি করলেন যে নারীর টানকে কোনো প্রলোভন দিয়েই চিরকাল চেপে রাখা যায় না, এবং প্রকৃতি নিজেই তার সন্তানদের সঠিক স্থানে ফিরিয়ে দিয়েছে। তিনি কাঁপা কাঁপা হাতে তার সেই জীর্ণ ডায়েরিটি আঁকড়ে ধরলেন। বীর নিজের অস্তিত্বের সংকটে দুলছিল। তার মনে হচ্ছিল যেন সে এক বিশাল মরীচিকার মাঝে এতদিন বাস করেছে। সে সূর্যকে দেখছিল যে পরম শান্তিতে রক্তদান সেরে শুয়েছিল। বীরের মনে হল সূর্যই এই আভিজাত্যের প্রকৃত উত্তরাধিকারী হওয়ার যোগ্য, কেবল জন্মগত অধিকারে নয়, বরং তার কর্ম ও পৌরুষের মাধ্যমে। সে তার বাবা প্রতাপ সিংয়ের সেই রূঢ় বাক্যগুলোর গূঢ় অর্থ খুঁজে পেল, যাতে বীরের স্বভাবকে প্রায় তিনি বংশমর্যাদার অযোগ্য বলে বিদ্রূপ করতেন। চিকিৎসকরা প্রতাপ সিংকে বিপদমুক্ত ঘোষণা করলেন এবং জানালেন যে সূর্যের রক্ত জাদুর মতো কাজ করেছে।
প্রতাপ সিং যখন চোখ মেললেন তিনি তার শিয়রে শৌর্যকে দেখলেন এবং এক অপার্থিব অনুভূতির স্তাদ পেলেন। তার মনে হল যেন তার নিজের সত্তারই কোনো অংশ তার দেহের নতুন প্রাণের জোয়ার এনে দিয়েছে। তিনি শৌর্যের হাতটি নিজের মুঠোয় পুরলেন এবং তার কঠোর চোখে প্রথমবার কোনো সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর কৃতজ্ঞতার ছটা দেখা দিল। সেই যাতে হাসপাতালের ওই ছোট কক্ষটি এমন এক সন্ধিক্ষণের সাক্ষী হয়ে রইল যেখানে দুই ভিন্ন জগতের মানুষ এক ছাদের নিচে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের মাঝে এক অজানা সত্যের আগ্নেয়গিরি ফুটছিল। রঞ্জনা নিভৃতে নার্স রেবাকে দেখলেন এবং তার স্মৃতি হাতড়ে তাকে চিনে ফেললেন। তার হৎপিণ্ড দ্রুতলয়ে ধুকপুক করছিল, কারণ তিনি জানতেন রেবার কাছেই রয়েছে সেই হারানো চাবিকাঠি। তিনি রেবার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সত্যের মুখোমুখি হওয়ার ভয়ে তার পা থমকে গেল। সেই সত্য এতটাই দহনকারী হতে পারত যা বর্তমানের সব সামাজিক সম্মান আর স্থিতিকে ছাই করে দিত। আর রঞ্জনা সেই ধ্বংসলীলার জন্যে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। সূর্য যখন উঠে দাঁড়াল সে প্রতাপ সিংকে বিনম্র প্রণাম জানাল এবং কোনো প্রতিদানের আকাঙ্ক্ষা না করেই সেখান থেকে প্রস্থান করতে চাইল। প্রতাপ সিং তাকে আটকানোর চেষ্টা করলেও সূর্য মৃদু হেসে বলল যে নিঃস্বার্থ ত্যাগের সম্পর্ক কোনো দলিল বা সম্পদের চেয়ে অনেক বেশি মহিয়ান। পার্ট 4। বীর সূর্যকে নিবিড়ভাবে আলিঙ্গন করল এবং তাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জেদ ধরল। সেই দুই তরুণের তখনও ধারণা ছিল না যে তারা যে পরিচয়ের খোঁজে এতদিন হাহাকার করেছেন তা তাদের হাতের নাগালেই চলে এসেছে। সোমনাথ তার ছেলেকে নিয়ে নিজের কুঁড়েঘরে ফিরে এলেন, কিন্তু তার মনের অস্থিরতা কাটল না। সে সীতাকে ফিসফিস করে বলল যে সূর্যের চেহারায় কেন প্রতাপ সাহেবের আভিজাত্য ফুটে উঠছে এবং এটা কি নিছকই এক সংযোগ। সীতা তাকে নীরব থাকতে বললেও তার নিজের বুকেও তোলপাড় চলছিল। তার মনে পড়ছিল সেই বিভীষিকাময় রাতের কথা যখন রেবা অত্যন্ত তাড়াহুড়ো করে তার কোলে নবজাতককে তুলে দিয়েছিলেন। সত্যিই কি কোনো বিপর্যয় ঘটেছিল? পরদিন প্রভাতে যখন ভোরের প্রথম আলো পাহাড়ের শিখরকে স্পর্শ করল, নার্স রেবা এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি তার ডায়েরি আর বীরের উদ্দেশ্যে লেখা একটি পত্র খামে ভরে হাসপাতালের এক বিশ্বস্ত কর্মীর হাতে দিলেন এবং বললেন এটি যেন সরাসরি প্রতাপ সিংয়ের প্রাসাদে পৌঁছে দেওয়া হয়। তিনি জানতেন তার সময় ফুরিয়ে আসছে এবং তিনি এই বিশাল মিথ্যার বোঝা নিয়ে পরপারে যেতে চাইলেন না। তিনি চেয়েছিলেন ২০ বছর আগে যে বিচার তার লালসায় চাপা পড়ে গিয়েছিল তা যেন আজ পূর্ণতা পায়, তার ফলাফল যাই হোক না কেন। নীলগিরির বাতাসে এখন সেই সত্যের গুঞ্জন শোনা যেতে লাগল যা শীঘ্রই দুই পরিবারের ভীতি কাঁপিয়ে দিতে চলেছিল। প্রাসাদের বৈভব আর কুটিরের অনাড়ম্বরতার মাঝে এখন কেবল এক তাড়া কাগজের ব্যবধান রয়ে গিয়েছিল। প্রাক্তনের কর্মফল নিজের গতিপথ তৈরি করে ফেলেছিল এবং এখন মানুষের সময় ছিল সেই সত্যকে বরণ করে নেওয়ার। পাহাড়ের ঝর্ণা আগের মতোই বয়ে চলল এই ধ্রুব সত্যকে সাক্ষী রেখে যে এই উদ্ঘাটনের পর কোনো সম্পর্কই আর আগের মতো থাকবে না। প্রাসাদের সেই বিশাল ফটকে হাসপাতালের এক কর্মী কড়া নাড়ল এবং একটি পুরনো খাম রক্ষীর হাতে অর্পণ করল। সেই খামের ভিতরে ছিল নার্স রেবার দীর্ঘদিনের গুমড়ে থাকা সত্য আর একটি স্বীকারোক্তি যা সেই ২০ বছর আগের রাতের অন্ধকার রহস্যকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছিল। রক্ষী সেই প্যাকেটটি কোনো দ্বিধা ছাড়াই রঞ্জনা দেবীর হাতে তুলে দিলেন, যিনি তখন ইষ্টদেবতার চরণে ফুল দিচ্ছিলেন। তার তিলমাত্র ধারণা ছিল না যে এই খামটি তার এতদিনের সাজানো জীবনের ভিত পুরোপুরি উপড়ে দেবে। পার্ট 5। রঞ্জনা কাপা কাপা আঙুলে ডায়েরির পাতাগুলো উল্টাতে শুরু করলেন এবং প্রতিটি পংক্তির সাথে সাথে তার পৃথিবী যেন দুলে উঠতে লাগল। ডায়েরিতে স্পষ্টাক্ষরে লেখা ছিল কিভাবে নার্স রেবা নিজের অভাব আর লোভের তাড়নায় প্রতাপ সিংয়ের প্রকৃত রক্তকে এক সাধারণ কাঠুরের সন্তানের সাথে অদল বদল করে দিয়েছিলেন। রঞ্জনার চোখের সামনে অন্ধকার ঘনীভূত হল এবং তার বীরের সেই শিল্পমনা মুখটি ভেসে উঠল যে আজ থেকে আর আইনত তার নিজের রইল না। তার হৃদয়ে একদিকে স্নেহের অতুল মায়া আর অন্যদিকে সত্যের কঠোর আঘাত তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল।
যখন প্রতাপ সিং এই পরম সত্যের কথা জানতে পারলেন, তার জন্মগত অহংকার আর ক্রোধ চরম সীমায় পৌঁছাল। তিনি একে এক নগণ্য নার্সের ধূর্ত ষড়যন্ত্র বলে চিৎকার করে উড়িয়ে দিতে চাইলেন এবং গর্জন করে বললেন যে তার আভিজাত্যের রক্তে কোনো কাঠুরের অংশ থাকতে পারে না। কিন্তু তার মনের গহনে শৌর্যের সেই তেজি চাহনি বারবার প্রতিবিম্বিত হচ্ছিল, যে নিজের জীবন বিপন্ন করে তার প্রাণ বাঁচিয়েছে। তিনি নিজের সামাজিক সম্মান রক্ষার খাতিরে এই সত্যকে অস্বীকার করতে চাইলেন, কিন্তু তার অন্তরাত্মা ততক্ষণে এই সত্যকে চিরন্তন বলে স্বীকার করে নিয়েছিল। সত্যের চূড়ান্ত পরীক্ষার জন্য শহরের নামী চিকিৎসকদের প্রাসাদে তলব করা হল এবং ডিএনএ পরীক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। বীর আর শৌর্য দুজনেরই রক্তের নমুনা নেওয়া হল, যখন দুই পরিবার এক অসহ্য যাতনা আর উৎকণ্ঠার ছায়ায় দিন অতিবাহিত করছিল। যখন শৌর্য জানতে পারল যে সে আসলে এক বিত্তবান পরিবারের উত্তরাধিকারী, তখন তার মনে কোনো উল্লাস জাগল না, বরং নিজের পালক পিতামাতা সোমনাথ আর সীতার কথা ভেবে তার বুক ফেটে গেল। তার মনে হতে লাগল যে বিধাতা তার মায়ার বন্ধন আর লালন পালনের পবিত্রতার সাথে এক অত্যন্ত নিষ্ঠুর কৌতুক করেছেন। পার্ট 6। নীলগিরির সেই জীর্ণ কুটিরে শোকের এক গুমোট স্তব্ধতা বিরাজ করছিল, যেখানে সীতা মাটির মেঝেতে বসে অঝরে কেঁপে কেঁপে কাঁদছিলেন। সে শৌর্যকে নিজের বুকের মাঝে টেনে নিল এবং বারবার এটাই আউড়ে চলল যে কোনো ডিএনএ টেস্ট বা কাগজের চিরকুট তার ২০ বছরের মাতৃত্বের টানকে অস্বীকার করতে পারে না। সোমনাথের কুঠার আজ ঘরের কোণে নিথর হয়ে পড়েছিল, কারণ যে ছেলেকে সে নিজের হাড় ভাঙা খাটনি আর ঘামে মানুষ করেছিল, সে আজ হঠাৎই রক্ত সম্পর্কের বিচারে পর হয়ে গিয়েছিল। চরম দারিদ্র্য তাদের কাছে কোনোদিন ততটা ভয়াবহ মনে হয়নি যতটা আজ নিজের নাড়ি ছেঁড়া ধনকে চিরতরে হারিয়ে ফেলার এই কালান্তক ভয় তাদের বিদ্ধ করছিল। বীর নিজের রাজকীয় বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ের ঢালে মেঘেদের খেলা দেখছিল, কিন্তু আজ সেই কুয়াশার মাঝে তার নিজের ছায়াটি বড্ড অচেনা মনে হচ্ছিল। তার মনে হল যে চিত্রকলা আর সৃজনশীলতাকে সে নিজের সত্তার দর্পণ ভাবত, তা আসলে সেই দরিদ্র কাঠুরে দম্পতিরই দেওয়া সংস্কার ছিল যারা তাকে জন্ম দিয়েছিল। সে নিজেকে একজন অদৃশ্য চোরের মতো অপরাধী মনে করছিল, কারণ সে দীর্ঘ ২০ বছর ধরে অজান্তেই অন্য কারো জন্মগত অধিকার, তার ঐশ্বর্য আর তার বাবা মায়ের অকৃত্রিম স্নেহ ভোগ করে আসছিল। তার মনে শৌর্যের প্রতি এক গভীর করুণা ও শ্রদ্ধার উদয় হল, যাকে তারই বদলে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে পাহাড়ের রুক্ষ পথে জীবন কাটাতে হয়েছিল। ৩ দিন পর যখন সেই মোহর লাগানো চূড়ান্ত রিপোর্টটি খোলা হল, তখন হাসপাতালের সেই চত্বর এক রণক্ষেত্রের মতো নিথর ও গম্ভীর হয়ে গেল। প্রধান চিকিৎসক অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে ঘোষণা করলেন যে শৌর্যই প্রতাপ সিংয়ের প্রকৃত ঔরসজাত সন্তান এবং বীরের রক্ত সোমনাথ ও সীতার সাথে হুবহু মিলে গেছে। এই অমোঘ সত্য শোনা মাত্রই রঞ্জনা দেবী হাহাকার করে জ্ঞান হারালেন। অন্যদিকে প্রতাপ সিংয়ের লৌহকঠিন চোখে আজ অনুশোচনার বাঁধ ভাঙা জল দেখা দিল। সত্য এখন এক তীক্ষ্ণ খড়গের মতো সবার সামনে উন্মোচিত ছিল, যা সম্পর্কের মায়াবী রেশমি বন্ধনগুলোকে নির্মমভাবে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। পার্ট 7। প্রাসাদের সেই বিশাল হলঘরে দুই পরিবার আজ সামনাসামনি দাঁড়িয়েছিল, যেখানে রঞ্জনা আর সীতার দৃষ্টি এক বিন্দুতে এসে মিলল। সেই দুই জননীর চাহনিতেই ছিল এক অব্যক্ত যন্ত্রণা আর নিয়তির কাছে অসহায় আত্মসমর্পণ, যা কোনো ভাষা দিয়ে ব্যাখ্যা করা অসাধ্য। রঞ্জনা ধীরে ধীরে সীতার কাছে গিয়ে তার হাত দুটি ধরলেন এবং রুদ্ধ কণ্ঠে বললেন যে তিনি না বুঝে সীতার সন্তানের অধিকার লুণ্ঠন করেছেন। সীতা অশ্রুসিক্ত কণ্ঠে জবাব দিলেন যে গর্ভধারিণী মায়ের চেয়ে লালন পালনকারী মায়ের দাবি কোনো অংশে তুচ্ছ হয় না। কিন্তু আভিজাত্যের সামাজিক দেওয়ালগুলো ততক্ষণে বড্ড উঁচু হয়ে দাঁড়িয়ে গিয়েছিল।
প্রতাপ সিংয়ের জন্য এখন সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা ছিল শৌর্যকে নিজের পুত্র বলে মেনে নেওয়া, যাকে তিনি এতদিন এক তুচ্ছ দিনমজুর বলে উপহাস করে আসছিলেন। নিজের সেই সমস্ত উদ্ধত বাক্য আর রূঢ় আচরণের জন্য তার প্রবল অনুশোচনা হচ্ছিল, যা তিনি শৌর্য ও তার সম্প্রদায়ের বিরুদ্ধে একদা নিক্ষেপ করেছিলেন। শৌর্য সেখানে শান্ত ও স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে না ছিল বিত্তবান হওয়ার উল্লাস, আর না ছিল নিজের রাজকীয় বংশের প্রতি কোনো মোহ। সে স্পষ্ট জানিয়ে দিল যে সে সোমনাথ আর সীতাকে ত্যাগ করে কোথাও যাবে না, কারণ তার কাছে শ্রমজীবী এই দম্পতি ঈশ্বরের শ্রেষ্ঠ রূপ। সেই সায়ান্নে পাহাড়ের পাদদেশ থেকে সংবাদ এলো যে রেবা তার জীবনের অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছেন। রেবা যেন কেবল এই সত্যের প্রজ্জ্বলন দেখার জন্যই প্রাণটুকু আঁকড়ে ধরেছিলেন। সে নিজের পেছনে এমন এক দহনকাল রেখে গেলেন যা দুই পরিবারের হৃদয়ের শান্তিকে চিরতরে ছাই করে দিয়েছিল। মৃত্যুর মুহূর্তে তার ললাটে এক চিলতে স্বস্তি ফুটে উঠেছিল যে সে নিজের দীর্ঘদিনের পাপ স্বীকার করে যেতে পেরেছে। কিন্তু তার সেই ক্ষণিকের লোভে করা অন্যায়ের ফল এখন নিরপরাধ অন্যদের ভোগ করতে হচ্ছিল। ভাগ্যের এই পরিহাস এতটাই কালান্তক ছিল যে কেউই নিজের প্রাপ্য বুঝে পেয়েও আনন্দিত হতে পারছিল না। বীর সিদ্ধান্ত নিল যে সে এই প্রাসাদে আর এক মুহূর্ত অতিবাহিত করবে না, কারণ এখানকার প্রতিটি বিলাসদ্রব্য এখন তার কাছে শৌর্যের থেকে হরণ করা সম্পদ বলে মনে হচ্ছিল। সে তার সমস্ত মূল্যবান পরিচ্ছদ আর অলঙ্কার ত্যাগ করে সেই সাধারণ খাদি পাঞ্জাবিটি পরে নিল, যা সে একবার শৌর্যের থেকে স্মৃতি হিসেবে নিয়েছিল। রঞ্জনা তাকে অনেক প্রবোধ দিলেন, কিন্তু বীরের সংকল্প ছিল পাহাড়ের মতো অটল, কারণ সে তার প্রকৃত শিকড়কে আঁকড়ে ধরতে চেয়েছিল। সে সোমনাথের পা ছুঁয়ে তার কুটিরে আশ্রয় ভিক্ষা করল, যা দেখে উপস্থিত সকলের নয়ন সজল হয়ে উঠল। পর্শ বীরকে বাধা দিল এবং যুক্তি দিল যে তারা যদি স্রেফ নিজেদের বাসস্থান অদলবদল করে নেয়, তবে সেটি হবে রেবা করা সেই ঐতিহাসিক ভুলেরই পুনরাবৃত্তি। সে প্রস্তাব দিল যে সম্পর্কগুলোকে ভেঙে ফেলার বদলে সেগুলোকে হৃদয়ে ভাগ করে নিতে শেখা উচিত, কারণ আজ থেকে তাদের কাছে দুজন করে বাবা মা এবং দুটি করে আশ্রয়স্থল রয়েছে। শৌর্যের এই উন্নত ও পরিণত আদর্শ প্রতাপ সিংয়ের মস্তক গর্বে উন্নত করে দিল, এবং তিনি উপলব্ধি করলেন যে তার রক্তজ সন্তান সত্যি এক মহৎ হৃদয়ের অধিকারী। কিন্তু সমাজের সংকীর্ণ নিয়ম আর পারিবারিক কৌলিন্য এই ধরনের মানবিক সমঝোতাকে সহজে ছাড়পত্র দেওয়ার মতো ছিল না। নীলগিরির বাজারে আর পাহাড়ি চড়াই উতরাইয়ে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে জমিদারের উত্তরাধিকারী বদলে গেছে, যা নিয়ে সর্বত্র গুঞ্জন শুরু হল। লোকজন নানা মুখরোচক গল্প তৈরি করতে লাগল। কেউ প্রতাপ সিংয়ের এই পতন দেখে মনে মনে হাসছিল, আবার কেউ সোমনাথের ভাগ্যোদয় দেখে ঈর্ষান্বিত হচ্ছিল। এই সামাজিক কটাক্ষ প্রতাপ সিংকে আরও বেশি বিচলিত করে তুলল, কারণ তিনি জানতেন তার মান মর্যাদা এখন জনসমক্ষে নিলাম হচ্ছে। তিনি চাইলেন শৌর্য যেন অবিলম্বে প্রাসাদে থিত হয় আর বিলকে কোনো দূরবর্তী স্থানে পাঠিয়ে দেওয়া হোক। সীতা আর সোমনাথের জন্য শৌর্য ছাড়া একটি দিনও কাটানো ছিল বিভীষিকার মতো, কারণ শৌর্যই ছিল তাদের অন্ধকার জীবনের ধ্রুবতারা। শৌর্যেরও প্রাসাদে সেই পাথুরে দেওয়ালের মাঝে দম বন্ধ করা অনুভূতি হচ্ছিল, যেখানে প্রতি মুহূর্তের আবেগ ছিল নিয়মের বেড়াজালে বন্দী। তার নিজের কুড়ে ঘরের সেই ভেজা মাটির সোঁদা গন্ধ মনে পড়ছিল, যেখানে সে নিজের দারিদ্র্যকে জয়ের শক্তিতে রূপান্তর করতে শিখেছিল। সে অনুভব করল যে রাজপ্রাসাদে বাস করার অর্থ হল নিজের ব্যক্তিগত স্বাধীনতা আর স্বকীয়তাকে বিসর্জন দেওয়া, যা তার পক্ষে অসম্ভব। বীরও এখন সেই জীর্ণ কুটিরে খাপ খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করছিল, যেখানে রাতের বেলা কেবল একটি চিলটে তেলের প্রদীপ জ্বলত আর বন্য পোকামাকড়ের উপদ্রব থাকত। সে কখনো কঠোর শ্রম দেখেনি, তাই তার জন্য এই অভাবের জীবন ছিল অত্যন্ত সংঘাতময় ও যন্ত্রণাদায়ক।
সোমনাথ তাকে কুঠার চালানো শেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু বীরের কোমল আঙুলগুলো সেই রুক্ষ কাঠের আঘাত সামলাতে বারবার ব্যর্থ হচ্ছিল। দুই যুবকই নিজেদের নতুন পরিচয়ের গুরুভারে নুইয়ে পড়ছিল, যেখানে না তারা পুরনো অভ্যাসে ফিরতে পারছিল আর না নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছিল। পার্ট 9। রঞ্জনা দেবী প্রতিদিন 2টি অন্নপূর্ণার থালা সাজাতেন, একটি তার জন্মগত পুত্র শৌর্যের জন্য, আর অন্যটি সেই বীরের জন্য যাকে তিনি 20 বছর ধরে তিল তিল করে মানুষ করেছেন। তিনি প্রায়ই শৌর্যকে প্রাসাদে আসার জন্য অনুনয় করতেন, কিন্তু শৌর্য সবসময় পাহাড়ের কাজের অজুহাতে তা এড়িয়ে যেত, কারণ সেখানে সে একাকিত্ব আর এক দূরত্ব অনুভব করত। রঞ্জনার মনে হতে লাগল যে বিধাতা তাঁকে কঠিন দণ্ড দেবার জন্যই এই রহস্যের পর্দা সরিয়ে দিয়েছেন, যাতে তিনি বেঁচে থেকেও এক প্রকার মৃত্যুর স্বাদ পান। তার মাতৃত্ব এখন 2 মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল, যেখানে একদিকে ছিল রক্তের অধিকার আর অন্যদিকে বহু বছরের নিবিড় টান। প্রতাপ সিং সোমনাথকে বিপুল পরিমাণ অর্থ আর ভূসম্পত্তির প্রস্তাব দিলেন, যাতে তারা নিঃশব্দে এই এলাকা ত্যাগ করে চলে যান এবং শৌর্য তার কাছে নিষ্কণ্টকভাবে থেকে যায়। যখন শৌর্য এই হীন প্রস্তাবের কথা জানতে পারল, সে প্রথমবার তার প্রকৃত পিতার বিরুদ্ধে বজ্র নির্ঘোষে প্রতিবাদ করল এবং তার সমস্ত বৈভবকে তুচ্ছ জ্ঞান করে প্রত্যাখ্যান করল। সে স্পষ্ট বলল যে বাবা তার সন্তানকে সম্পদ দিয়ে ক্রয় করতে চায়, সে কোনোদিন সন্তানের শ্রদ্ধা অর্জন করতে পারে না, চায় তার ধমনীতে পিতারই রক্ত প্রবাহিত হোক না কেন। এই কঠোর সত্য প্রতাপ সিংয়ের হৃদয়ে এক গভীর ক্ষতের সৃষ্টি করল, যা তার জন্মগত দাম্ভিকতাকে ধূলিসাৎ করে দিল। হাসপাতালের সেই অন্ধকারাচ্ছন্ন প্রকোষ্ঠের স্মৃতি এখন প্রতাপ আর রঞ্জনাকে তাড়া করছিল, যেখানে তারা নার্স রেবাকে উপদৌখন দিয়েছিলেন। তারা এখন মর্মে মর্মে উপলব্ধি করলেন যে নিজেদের এক মুহূর্তের মোহের জন্য তারা যে লোভের প্রশ্রয় দিয়েছিলেন, সেই লোভই তাদের জীবনকে এক করুণ প্রহসনে পরিণত করেছে। তারা প্রায়ই সেই রাতের কথা ভেবে অশ্রুপাত করতেন, যখন তারা প্রথমবার নিজেদের উত্তরাধিকারীকে কোলে তুলে নিয়েছিলেন, যা ছিল আসলে এক ছদ্মবেশ। 20 বছরের সেই মধুর স্মৃতি এখন এক কাল নাগিনীর মতো তাদের প্রতিক্ষণে দংশন করছিল। পাহাড়ি মন্দিরের সান্ধ্য আরতিতেও এখন আর সেই পূর্বের প্রশান্তি ছিল না, কারণ সেখানেও আলোচনার একমাত্র উপজীব্য ছিল এই 2 পরিবারের ট্র্যাজেডি। প্রবীণরা বলছিলেন যে এই সবই হল কৃতকর্মের অমোঘ বিচার এবং যা বোনা হয়েছে তাই কাটতে হবে। এ জন্মে না হোক পরজন্মে তার হিসেব মিলবেই। উপত্যকার প্রতিটি বাঁকে এক গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল, যা কোনো এক বিশাল ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। প্রত্যেকেই উৎসুক হয়ে অপেক্ষা করছিল এই কাহিনীর চূড়ান্ত পরিণতির জন্য। পূর্ণিমার চাঁদ যখন পাহাড়ের আড়াল থেকে উকি দিল, তখন 2 বাড়িতেই প্রার্থনার সুর চড়ল, যেখানে প্রত্যেকেই নিজের মতো করে মানসিক শান্তির অনুসন্ধান করছিল। শৌর্য স্থির করেছিল যে সে নিজের আদর্শে অটল থাকবে, আর বীর নিজেকে মহাকালের হাতে সমর্পণ করে দিয়েছিল। রঞ্জনা আর সীতা গোপনে ঝর্ণার জলে 2টি মাটির প্রদীপ ভাসিয়ে দিলেন এবং কায় মনোবাক্যে প্রার্থনা করলেন যেন তাদের সন্তানরা সেই প্রকৃত সুখের সন্ধান পায় যার তারা হকদার। সেই রাতে আকাশের চাঁদ ছিল খণ্ডিত, যেন সেও এই অসম্পূর্ণ উপাখ্যানের এক নীরব ও ব্যথিত সাক্ষী। প্রতাপ সিং তার আজীবনের সঙ্গের সেই বন্দুকটি আজ আলমারিতে তুলে রাখলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে পেশিশক্তিতে জগৎ জয় করা গেলেও মানুষের হৃদয় জয় করা যায় না। তিনি সারা রাত নির্ঘুম বসে নিজের অতীতের ভ্রান্ত সিদ্ধান্তগুলো ব্যবচ্ছেদ করলেন এবং প্রথমবার নিজের আভিজাত্যের কৃত্রিম মুখোশটি ছুঁড়ে ফেলে দিলেন। তিনি আজ কেবল একজন বাবা হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাস এই ছিল যে তার কাছে 2 সন্তান থেকেও তিনি কারোর ওপরই পূর্ণ অধিকার দাবি করতে পারছিলেন না। নিয়তির এই মরণ কামড় ছিল সবথেকে মারাত্মক, যা তার এতদিনের অস্তিত্বকেই এক বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল।
নীলগিরির সেই সকালটি ছিল এক আধ্যাত্মিক মোক্ষের মতো, যেখানে সূর্যের প্রথম কিরণ বরফাবৃত পাহাড়কে এক অলৌকিক স্বর্ণাভ বর্ণে রঞ্জিত করে দিয়েছিল। বীর আর সূর্য পাহাড়ের এক নির্জন পাথরে পাশাপাশি বসেছিল। তাদের মাঝখানে এখন আর কোনো লুকোছাপির আবরণ ছিল না, ছিল কেবল এক গভীর ও অলিখিত ভ্রাতৃত্ববোধ। তারা জানত যে এখন সেই লগ্ন এসে গেছে যখন তাদের জগতের সামনে নিজেদের নবজাত পরিচয়কে পূর্ণ গরিমা ও সাহসের সাথে বরণ করে নিতে হবে। পাহাড়ের বাতাসে এখন চন্দনের ঘ্রাণ আর পাইনের মর্মরধ্বনি এক নতুন উষার বার্তা দিচ্ছিল। বীর গত কয়েকদিনে পাহাড়ের যে দারিদ্র্য আর কঠোর জীবন সংগ্রাম প্রত্যক্ষ করেছিল, তা তার শৈল্পিক মনের অহংকারের শেষ বিন্দুটিকেও ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। সে দেখল যে সোমনাথ কিভাবে নিজের জীর্ণ অবস্থা সত্ত্বেও বন্য প্রাণী আর অসহায় মানুষের রক্ষায় নিজের সর্বস্ব বিলিয়ে দেন। সে উপলব্ধি করল যে আসল আভিজাত্য সিন্ধুকে বা প্রাসাদে নয়, বরং সেই হৃদয়ে থাকে যা অন্যের বেদনায় আর্দ্র হয়ে ওঠে। বীর নিজের হাতের কালশিটে আর ফোসকাগুলোকে পরম মমতায় দেখল, কারণ এই ক্ষতগুলোই তার নতুন এবং সত্যিকারের বীরত্বের সাক্ষ্য যা সে নিজের পরিশ্রমে অর্জন করেছিল। সূর্য প্রাসাদের সেই বৈভবময় নির্জনতায় অনুভব করল যে ক্ষমতার স্বাদ অত্যন্ত ক্ষণস্থায়ী যদি তার পেছনে ভালোবাসার সুদৃঢ় ভিত না থাকে। সে প্রতাপ সিংকে এক নতুন জীবন দর্শন দিল, যেখানে বীরত্বের অর্থ অন্যকে শাসন করা নয়, বরং অন্যকে অবলম্বন দেওয়া। সূর্য পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে সে প্রাসাদেই থাকবে যদি তাকে তার আজীবনের আশ্রয় সোমনাথ আর সীতার সেবা করার পূর্ণ অধিকার দেওয়া হয়। তার এই নির্ভীক চারিত্রিক দৃঢ়তা প্রতাপ সিংকে এটা মেনে নিতে বাধ্য করল যে বংশমর্যাদার আভিজাত্যের চেয়ে মানুষের চারিত্রিক শুদ্ধতা অনেক বেশি মূল্যবান। প্রতাপ সিং, যিনি কখনো কারোর কাছে মস্তক অবনত করতে শেখেননি, আজ নিজের দামি গাড়ি বর্জন করে পায়ে হেঁটেই সোমনাথের সেই জীর্ণ কুটিরে উপস্থিত হলেন। তার হাতে কোনো ক্ষমতার দম্ভ বা শাসনের দণ্ড ছিল না, বরং তিনি নিজের সাথে পাহাড়ের পবিত্র ফুল আর নির্মল জল নিয়ে এসেছিলেন। যখন তিনি সোমনাথের কুটিরের সম্মুখে দাঁড়ালেন, পুরো জনপদে এক বিস্ময়কর নীরবতা নেমে এল। প্রতাপ সিং নিজের চোখে অনুশোচনার অশ্রু নিয়ে সোমনাথের হাত দুটি সজোরে আঁকড়ে ধরলেন এবং নিজের অতীত ব্যবহারের জন্য সকাতরে ক্ষমা চাইলেন। এই দৃশ্য পাহাড়ের ইতিহাসে এক যুগান্তকারী বিপ্লব হিসেবে অক্ষয় হয়ে রইল। রঞ্জনা আর সীতা মিলে সংকল্প করলেন যে তারা এখন আর দুই ভিন্ন জননী নন, বরং একই বৃহৎ পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তারা নিজেদের বাৎসল্যকে কোনো একজন পুত্রের মাঝে সীমাবদ্ধ না করে দুই সন্তানকেই সমানভাবে ভালোবাসার শপথ নিলেন। পাহাড়ের সেই নিভৃত জনপদে এখন প্রতিটি উৎসব দুই পরিবার একাত্ম হয়ে পালন করতে লাগল, যেখানে রেশমি পোশাক আর খাদি পাঞ্জাবির মাঝে কোনো বিভেদ রইল না। বীর আর শৌর্য সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মনের প্রসারতা থাকলে চরম প্রতিকূলতার মাঝেও সম্প্রীতি আর সৌহার্দ্যের সেতু নির্মাণ করা সম্ভব। বীর তার তুলির ছোঁয়ায় এখন এক নতুন শিল্পের দিগন্ত উন্মোচন করল, যা কেবল প্রাসাদের শোভা বাড়ানোর জন্য নয়, বরং পাহাড়ি মানুষের জীবন সংগ্রাম ফুটিয়ে তোলার জন্য উৎসর্গ করা হল। সে একটি উন্মুক্ত আর্ট একাডেমি প্রতিষ্ঠা করল, যেখানে ধনিক আর দরিদ্র ঘরের শিশুরা পাশাপাশি বসে রমের জাদুতে মেতে উঠত। তার চিত্রকলায় এখন আর সেই বিষণ্ণতা ছিল না যা তাকে একদা কুড়ে কুড়ে খেত, বরং তাতে ছিল সেই গভীর জীবনবোধ যা কঠিন বাস্তবকে চেনার পর জন্ম নেয়। তার ক্যানভাসে ফুটে ওঠা পাহাড়ের রূপ এখন পথিকদের মনে প্রশান্তি আর বেঁচে থাকার নতুন রসদ যোগাত।
শৌর্য নিজের প্রখর মেধা আর প্রতাপ সিংয়ের প্রভাবকে কাজে লাগিয়ে কাঠুরে ও শ্রমিকদের জন্য এক শক্তিশালী সমবায় সমিতি গড়ে তুলল, যাতে তারা তাদের পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক পান এবং মধ্যস্বত্বভোগীদের শোষণ থেকে মুক্তি পান। সে অঞ্চলে নতুন নতুন অবৈতনিক বিদ্যালয় আর দাতব্য চিকিৎসালয় গড়ে তুলল, যেখানে বংশ বা পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হতো না। শৌর্য সত্যি সেই আভিজাত্যের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে নিজেকে প্রমাণ করল, যে জনসেবাকেই জীবনের শ্রেষ্ঠ ব্রত মনে করত। শৌর্যের তীক্ষ্ণ বুদ্ধি আর প্রতাপ সিংয়ের প্রশাসনিক শক্তি মিলে উপত্যকায় এক আমূল পরিবর্তনের জোয়ার নিয়ে এলো। নার্স রেবার সেই রহস্যময় ডায়েরিটি পাহাড়ের খরস্রোতা ঝর্ণার জলে ভাসিয়ে দেওয়া হল, যাতে সেই পুরনো কলঙ্ক আর অপরাধের স্মৃতি চিরতরে মুছে যায়। জনমানুষ তাকে মার্জনা করে দিল, কারণ সেই তার কৃত পাপই শেষ পর্যন্ত দুটি বিচ্ছিন্ন জগৎকে এক সুতোয় গেঁথে দিয়েছিল। যদি সেই অদলবদল না হতো, তাহলে হয়তো প্রতাপ সিংয়ের দম্ভ কোনোদিন চূর্ণ হতো না, আর সোমনাথের ছেলের প্রতিভা কোনোদিন পৃথিবীর আলো দেখতে পেত না। কর্মফলের গতিপথ সত্যি অত্যন্ত নিগূঢ় আর ন্যায়নিষ্ঠ হয়, যা শেষ বিচারে সব জটিলতা মিটিয়ে দেয়। পার্ট 13। নীলগিরির চড়াই উতরাই পদে এখন বীর আর শৌর্যের সখ্যতার কাহিনী কিংবদন্তির মতো প্রচারিত হতে লাগল। তারা দুজনে প্রায় সন্ধ্যায় পাহাড়ের চূড়ায় বসতেন এবং শৈশবের সেই হারানো দিনগুলোর কথা রোমন্থন করতেন, যা এখন এক অলৌকিক স্বপ্নের মতো মনে হতো। তাদের মনে বিন্দুমাত্র আক্ষেপ ছিল না যে তাদের সূচনাটি ভুল পরিচয় হয়েছিল, কারণ তাদের বর্তমান ছিল অত্যন্ত সার্থক ও কল্যাণময়। তারা প্রমাণ করে দিলেন যে মানুষ তার বংশলতিকা দিয়ে নয়, বরং নিজের অর্জিত কর্ম দিয়ে মহিমান্বিত হয়। কাল স্রোত বয়ে চলল এবং প্রতাপ সিং নিজের আজিজত্বের প্রতীকী শিরস্ত্রাণ শৌর্যের মস্তকে অর্পণ করলেন। কিন্তু শৌর্য সেই পদের মর্যাদা, সেবা আর ন্যায় বিচার দিয়ে আরও বহুগুণ বাড়িয়ে দিল। বীর সোমনাথের সেই পুরনো কুঠার আর কুটির কখনো অবহেলা হতে দিল না। সে আজও মাঝে মাঝে পাহাড়ের গায়ে কাঠ কাটতে যেত, যাতে সে নিজের প্রকৃত শিকড় আর মাটির ঘ্রাণকে অনুভব করতে পারে। সেই দুই পরিবারের মধ্যকার অকৃত্রিম টান এখন এক কালজয়ী দৃষ্টান্তে পরিণত হয়েছিল, যা বংশ পরম্পরায় স্মরণীয় হয়ে থাকবে। বিধাতার সেই খেলা, যা এক অপরাধ দিয়ে শুরু হয়েছিল, এক নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমে পূর্ণতা পেল। আজও যখন পাহাড়ি মন্দিরে বিশেষ উৎসব হয়, তখন প্রতাপ সিংয়ের প্রাসাদ আর সোমনাথের কুটির একই সারির প্রদীপের আলোয় ঝলমলিয়ে ওঠে। পাহাড়ের প্রতিধ্বনি যুগ যুগ ধরে এই কাহিনী শুনিয়ে যাবে, যে কিভাবে এক নার্সের ক্ষুদ্র ত্রুটি সমাজের বিশাল প্রথা আর ব্যবধানকে চিরতরে ধূলিসাৎ করে দিয়েছিল। প্রেম, বিসর্জন আর সত্যের জয় অনিবার্য, যদি মানুষ নিজের বিবেককে জাগ্রত রাখে। এই উপাখ্যান কেবল দুই যুবকের নয়, বরং মানবতার সেই শাশ্বত জয়ের, যা সমস্ত অন্ধকারকে বিদীর্ণ করে দেয়। পার্ট 14। সোমনাথ আর সীতা এখন বার্ধক্যের ভারে নিউব্জ হয়ে পড়েছিলেন, কিন্তু তাদের চোখে মুখে সেই পরম তৃপ্তি ছিল, যা কেবল এক সার্থক জীবন অতিবাহিত করার পর পাওয়া সম্ভব। তারা দেখলেন যে তাদের দুই সন্তানে জনকল্যাণে নিয়োজিত, এবং তাদের হৃদয়ে হারানোর মতো আর কোনো হাহাকার ছিল না। রঞ্জনা দেবীও নিজের অন্তিম বছরগুলোতে সেই নিবিড় সুখ পেলেন, যা তিনি কেবল একজন মা হওয়ার সার্থকতা থেকে লাভ করেছিলেন। সেই চারজন প্রবীণের জন্য বীর আর শৌর্য ছিল তাদের আলোকবর্তিকা, যারা সবসময় উজ্জ্বল ভবিষ্যতের দিকে দিক নির্দেশ করত। নিয়তি নিজের বৃত্ত সম্পূর্ণ করেছিল, আর যে ঝড় উঠেছিল তা এখন এক শান্ত সমীরণে পরিণত হয়েছিল। প্রতাপ সিংয়ের সেই প্রাচীন দুর্গ এখন কেবল ক্ষমতার আধার হয়ে রইল না, বরং তা এখন মায়া আর করুণার তীর্থস্থানে রূপান্তরিত হল। শৌর্য ওখানকার দেওয়ালে খোদাই করা সংকীর্ণ পারিবারিক নিয়মগুলো মুছে দিয়ে বিশ্ব মানবতার নতুন বাণী লিখে দিয়েছিল।
বীর তার শিল্পের মাধ্যমে এই পুরো জীবন সংগ্রামকে অমর করে দিয়েছিল, যা ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষাই দিত যে সত্য কোনো দিন অবদমিত থাকে না। শেষ দৃশ্যে দুই পরিবার উপত্যকার মন্দিরের প্রাঙ্গণে একসাথে দাঁড়িয়ে পরমেশ্বরের আরাধনা করছিল। মন্ত্রমুগ্ধ স্তবগান আর শঙ্খধ্বনির মাঝে বীর আর শৌর্য একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল। তারা জানত যে আগামীর পথ চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু যতক্ষণ তারা সংহতিবদ্ধ আছে, কোনো ঝড় তাদের বিচ্যুত করতে পারবে না। তাদের এই অভিন্ন ঐক্যই ছিল সেই দীর্ঘ আর বন্ধুর পথ অতিক্রম করার শ্রেষ্ঠ পুরস্কার। সত্যি, পরমেশ্বরের লীলা অচিন্তনীয় ও বন্দনীয়। এইভাবে যে ভ্রান্তি বহু বছর আগে এক রুদ্ধকক্ষে হয়েছিল, তা সমগ্র বিশ্বের সামনে এক নতুন আলোর দিশা দেখাল। সমাজের অন্তঃসারশূন্য মাপকাঠিগুলো ভেঙে পড়ল, আর কেবল সেটাই টিকে রইল যা শাশ্বত: ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধা। নীলগিরির সকাল আজও তেমনই স্নিগ্ধ, কিন্তু এখন তা সেই দুই পিতা আর দুই মাতার ত্যাগের এক অমর মহাকাব্য। এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের প্রতিটি বাঁকে সত্যের মুখোমুখি হওয়াই হল সর্বশ্রেষ্ঠ বীরত্ব, এবং এই সত্যের আত্মপ্রকাশের সাথেই এই জীবন উপাখ্যান তার পূর্ণতা প্রাপ্তি করে।